স্মরণীয় ঘটনা আসলে সাকিবের রিটায়ারমেন্টটা যদি দেশ থেকে হতো এটা মনে হয় একটা স্মরণীয় ঘটনা বলা যেতে পারে। আমি অ্যানাউন্সমেন্ট করলাম সাকিব টিমে আছে, তারপরে সাকিব এসে রিটায়ারটা করতে সেটা একটা অপরিপূর্ণতা থেকে যায় আমার সিলেকশনের জায়গা থেকে। ইভেন এই বোর্ডও আমার কাছ থেকে কখনো নেগেটিভ কিছু পায়নি বা আমাকে বলেও নি। সব জায়গায় আমার ভালো একটা কাজের প্রতিফলন আপনারা দেখেছেন বা আপনারাও সাপোর্ট করেছেন। ন্যাশনাল সিলেক্টর হওয়ার পেছনেও যে লক্ষ্যটা ছিল আমি 4 বছরের বেশি এখানে কন্টিনিউ করবো। স্মরণীয় ঘটনা আসলে সাকিবের রিটায়ারমেন্টটা যদি দেশ থেকে হতো এটা মনে হয় একটা স্মরণীয় ঘটনা বলা যেতে পারে, কারণ সেই টিম অ্যানাউন্সমেন্টটা সাকিবের সেই অ্যানাউন্সমেন্টটা আমার মুখ থেকে এসেছিলো যে স্কোয়াডে ছিল, তারপরে দেশে আসতে না পারা সেই জায়গাটায় আমার মানে লাস্টে একটা মিলেনি আর কি। আমি অ্যানাউন্সমেন্ট করলাম সাকিব টিমে আছে, তারপরে সাকিব এসে রিটায়ারটা করতে সেটা একটা অপরিপূর্ণতা থেকে যায় আমার সিলেকশনের জায়গা থেকে। আর চ্যালেঞ্জ যেটা আমি একটু আগে বলেছি যে অস্ট্রেলিয়ায় পাকিস্তানি এই টিম, পাকিস্তানি টেস্ট টিম, এই তিনটা টিমকে একসঙ্গে কোঅর্ডিনেট করার ক্ষেত্রে 45 জন প্লেয়ারকে অ্যাকোমোডেট করার ক্ষেত্রে সেই জায়গায় আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল, বিকজ পেস বোলারদের বেশ কিছু ইনজুরির সমস্যা ছিল। সেই 45 জনকে কোন ফর্মেটে কীভাবে অস্ট্রেলিয়া থাকবে, সেখান থেকে এসে পাকিস্তানে যাবে, পাকিস্তান থেকে টেস্ট টিমে যাবে, এই কোঅর্ডিনেশনটা কমিউনিকেশনটা করাটা খুব একটা চ্যালেঞ্জ ছিল। সেটা আমার মনে হয় যে খুব ভালো একটা কাজ। 1 বছর এখনও শেষ হয়নি, আমি আরও 1 মাস কিন্তু আছে এখনও আমার সিলেকশনের মেয়াদ। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করছি। তো আমার কাছে মনে হয় 1 বছরের এক্সপিরিয়েন্স। আমি লিপু ভাই নতুন আসলেন, আমি নতুন আসলাম সিলেকশন প্যানেলে, রাজু আগে ছিল রাজা। তো আমরা তিনজন যখনই কোনো সিলেকশন করলাম, আমার মনে হয় আমি আমার অনেস্ট অপিনিয়ন দিয়ে, আমার লজিক দিয়ে আমি সব জায়গায় কথা বলেছি, প্রতিটা প্লেয়ারের ক্ষেত্রে, প্রতিটা প্ল্যানিংয়ের ক্ষেত্রে। সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল আমরা যখন 6 মাস আগে অস্ট্রেলিয়া, পাকিস্তান ন্যাশনাল টিম এবং এই টিম 45 জন প্লেয়ার একসঙ্গে তুলেছিল, সেই জায়গায় যখন 45 জন প্লেয়ারকে অ্যাকোমোডেট করে বাংলাদেশের প্লেয়ারের কোয়ালিটি প্লেয়ার একটা ঘাটতি আছে, এটা আমরা সবাই বলি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেই মিটিংটা বা সেই ডিসকাশনটা আমি যেভাবে কোঅর্ডিনেট করেছি এবং সেট আপটা করার ক্ষেত্রে ভূমিকা রেখেছি, আমার কাছে মনে হয় সেটা বড়, এই 1 বছরের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল সেটা। 45 জন প্লেয়ারকে একসঙ্গে অ্যাকোমোডেট করা, কোন ফর্মেটে কীভাবে গাড়ি করবো, সেটা করার ক্ষেত্রে আমার একটা ভূমিকা আমি রাখার চেষ্টা করছি। সাকসেসফুলি সেটা বাকি সিলেক্টরের সঙ্গে মিলিয়ে আমরা করেছি। আর ওভারঅল বাকি ন্যাশনাল টিম বা আগে পরে যেসব বিষয়গুলো নিয়ে সেগুলো সবার সামনে অনেক বেশি পরিলক্ষিত ছিল। সাকিব ইস্যু ছিল, তামিম ইস্যু ছিল, বিভিন্ন বিষয়। এই 1 বছর অন্তত আমি বলতে পারি ওই বিতর্কের অনেকগুলো ইস্যুর মধ্যেও আপনি পজিটিভ বিষয়গুলো বেশ ভালো মতো পাবেন। সাকিবের রিটায়ারমেন্টের একটা ইস্যু, ইয়াদের রিটায়ারমেন্ট, তামিমের রিটায়ারমেন্ট, অনেকগুলো কিন্তু এই 1 বছরের সময়ের মধ্যে ঘটেছে। এবং আপনি দেখবেন এই সময়গুলোর মধ্যে আপনি রিটায়ারমেন্ট বা এই ইস্যুগুলোকে খুব সুন্দরভাবে ট্যাকেল করা হয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চিফ সিলেক্টর লিপু ভাই ছিলেন, রাজ্জাক, আমাদের তিনজনের ভূমিকা তো ছিল, ক্রিকেট বোর্ডের সহায়তা তো অবশ্যই ছিল। বাট এই 1 বছরের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল আমাদের এই সিনিয়র প্লেয়ার, যাদেরকে আপনারা পঞ্চপাণ্ডব বলেন, তাদের এই রিটায়ারমেন্ট বা তাদের যে অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের সঙ্গে করার যে কোঅর্ডিনেশনগুলো, কমিউনিকেশন, সেই জায়গাটা আমার মনে হয় একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর ছিল, সেটাকে আমরা 1 বছরে বেসিক্যালি এটা আমার অনেকদিন আগেরই চিন্তাভাবনা। আমি আসলে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ যখন করে আসলাম 2024-এ, তারপরেই কিন্তু আমি কোচিংয়ে যাওয়ার ব্যাপারে অলরেডি ছিলাম। বাট ওই মুহূর্তে হঠাৎ করে যখন আমাকে ন্যাশনাল সিলেক্টর হওয়ার জন্য অফার করা হলো, তখন আমি চিন্তা করলাম যে এইচ গ্রুপ সিলেক্টর 8 বছর, প্রায় 8 বছর ছিলাম, সেখান থেকে ন্যাশনাল সিলেক্টর হয়ে যাওয়াটা মনে হয় একটা রাইট ট্র্যাকেই থাকা। সেখান থেকে সিদ্ধান্তটা আবার চেঞ্জ করে কোচিং থেকে সিলেকশনে যাওয়া। গত মার্চের 1 তারিখের থেকে অফিসিয়ালি জয়েন করি। জয়েন করার পরে 1 বছর হলো, এই ফেব্রুয়ারি 28 তারিখে 1 বছর হবে। তো 1 বছর হওয়ার পরে আমার কন্ট্রাক্ট আরও 1 বছর রয়েছে, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। বাট আমার কাছে মনে হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন যেভাবে চিন্তা করছে, দেশি কোচদের প্রতি তাদের একটা আলাদা মূল্যায়ন দেখা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমার কোচিং কেরিয়ারটা আমি যদি দেখি, আপনারা যদি আমার অ্যানালাইসিস করে দেখেন কোচিং কেরিয়ারটা, আমি যখন খেলা ছেড়েছি 2011-তে, তারপরে কিন্তু আমি বিপিএলে করছিলাম, আমি প্রিমিয়ার লিগে কোচিং করছি, ফার্স্ট ক্লাসে ঢাকা মেট্রোরে করছিলাম, সব কিছু মিলে কোচিং আমার 4-5 বছর এক্সপিরিয়েন্স ছিল। তারপরে হঠাৎ করে এইচ গ্রুপ সিলেক্টর হিসেবে আসা। তো সেখান থেকে এখন মনে হলো যে সিলেক্টর কেরিয়ারটা অনেস্টলি যদি বলি, আসলে এটা কোনো পার্মানেন্ট সলিউশন না, এটা কিন্তু লম্বা কেরিয়ার হওয়ার জায়গা না। 3-4 বছর করে আলটিমেটলি আমাকে সরে যেতেই হবে। যেওয়ার 1 বছর আছে, তারপরে হয়তো রিনিউ হতে পারে, হলে হয়তো আরও কন্টিনিউ হওয়ার ব্যাপার থেকে। বাট আমার কাছে মনে হচ্ছে আমার ফিউচার কেরিয়ারের জন্য আমার কোচিং কেরিয়ারটা আরও ভালো করার সুযোগ রয়েছে এবং আমার এক্সপিরিয়েন্সও রয়েছে। আমি লেভেল 2ও করেছি 2011-তে। সব জায়গা থেকে কোচিংটা আমাকে সাপোর্ট করছে এবং আমার ফিউচার কেরিয়ারের জন্য আমার কাছে মনে হচ্ছে এটা ডিসিশনটা যেতেই হবে, সেটা আজকে হোক, কালকে হোক বা 2 দিন পরে হোক। তো ক্রিকেট বোর্ডের বর্তমান দৃষ্টিভঙ্গিটা আমার কাছে মনে হচ্ছে আমাকে ইন্সপায়ার করেছে এই ধরনের সিদ্ধান্তে যাওয়ার জন্য। সেক্ষেত্রে সিদ্ধান্তটা না, আলহামদুলিল্লাহ আমি প্রায় 9 বছর, 4 মাস কম 9 বছর এইচ গ্রুপ সিলেক্টর এবং ন্যাশনাল সিলেক্টর মিলে। এই 9 বছরে আমি যখনই ক্রিকেট বোর্ডের কোনো মিটিং অ্যাটেন্ড করেছি, সেটা আমাদের ডিরেক্টর হোক, চেয়ারম্যান হোক, বোর্ড প্রেসিডেন্ট হোক, বা আমাদের নিজেদের সিলেকশন মিটিংয়ে, আমি কখনো কোনো নেগেটিভ কোনো কিছু আমার ব্যাপারে পাইনি। ইভেন আমি শিওর যে আপনারাও আসলে খুব পজিটিভলি আমাকে চিন্তা করেছেন সবসময়। তো সেখান থেকে আমি সবসময় পজিটিভ ভাইব পেয়েছি এবং সাপোর্টও পেয়েছি। আমি যখনই কোনো মিটিং অ্যাটেন্ড করেছি, আমি আমার মনের যে মানে
ভিতরের কথা আমি সবসময় ওপেনলি বলার চেষ্টা করেছি। আমার লজিকগুলোকে আমি উপস্থাপন করেছি, সেটা যদি আমি ভুল হই সেটাতে আমি মেনে নিয়েছি, ঠিক রাইট হলে অন্যরা মেনে নিয়েছেন। তো সেই জায়গা থেকে কখনো আমি নেগেটিভ কিছু পাইনি। ইভেন এই বোর্ডও আমার কাছ থেকে কখনো নেগেটিভ কিছু পাইনি বা আমাকে বলেও নি। সব জায়গায় আমার ভালো একটা কাজের প্রতিফলন আপনারা দেখেছেন বা আপনারাও সাপোর্ট করেছেন। সেখান থেকে কাজের ব্যাপারে ক্রিকেট বোর্ড থেকে কখনো আমি 9 বছরে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি। ইভেন আপনি জানেন যে এইচ গ্রুপ সিলেকশনেও বিভিন্ন সময় বিভিন্ন রেফারেন্স আসে, সেখানেও আমি স্ট্রিক্টলি কতটুকু হ্যান্ডেল করেছি সেটা আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে বলে দেয়। রেকর্ড পারফরমেন্স মানে সিলেকশনের জায়গা থেকে আপনারা দেখতেই পাবেন। সেখানেও হয়তো আমাকে বাধার সম্মুখীন হতে হয়েছে, রাজনৈতিক অনেক ব্যাপার অনেক সময় আগে পড়েছিল। সেই জায়গাগুলোতে আমি আসলে বোর্ডকে ম্যানেজ করতে পেরেছি আমার জায়গা থেকে লজিক দিয়ে, সেই রাজনৈতিক বিষয়টাকে উপেক্ষা করে রাইট ডিসিশনে থাকা। সো আমি আসলে বোর্ডের সাপোর্ট সবসময় পেয়েছি, এখনও পাচ্ছি না, বাট আমি এখনও বোর্ডের সাপোর্ট পেতে চাই। যদি কোচিং করাতে চাই, আমি চাই বোর্ডের সঙ্গে কাজ করার ব্যাপারে ইন্টারেস্টেড। যদি বোর্ড মনে করে আমাকে যে কোচিং ক্রিকেট বোর্ডেই রাখা সম্ভব বা কাজ করার সম্ভব সেটা থাকবে। বাট মাঝারে যে প্রশ্নটা ছিল যে ক্রিকেট বোর্ড থেকে বা আশেপাশে থেকে কখন আমি নেগেটিভ কিছু এখন পর্যন্ত পাই, কারণ আমি আসলে যখনই লিপু ভাই বা রাজের সঙ্গে কথা বললাম বা কথা বলি বা আমার লজিকগুলো দাঁড় করানোর চেষ্টা করি, নিশ্চয়ই ওনাদেরও কিছু লজিক থাকে, আমার একটা লজিক থাকে, রাজের একটা থাকে, লিপু ভাই থাকে। আমাদের লজিকগুলোকে আমরা যার যার মতো করে উপস্থাপন করি, করার পরে যার লজিকটা রাইট সেই মেনে নেওয়ার মানসিকতা আমাদের তিনজনই রয়েছে। আমি যে সব লজিক 100% জানা, ঠিক একইভাবে লিপু ভাই রাজের তাদের লজিকও কিন্তু ডিসকাশনের মাধ্যমে রং প্রমাণ হতে পারে। সো এই লজিকগুলো আমরা রেখে এবার কাজ করার চেষ্টা করেছি। আমরা আসার পরে অনেক সময় আগে দেখি, এর আগে পাপন ভাই ছিলেন, এখন ফারুক ভাই করতেছিলেন, সিলেকশনের ব্যাপারে যেই বাধার কথাগুলো বলা হতো, আমরা আসার পর অন্তত আমাদের লজিককে আমরা এই 2 বোর্ড প্রেসিডেন্টের আমরা সিলেক্ট হিসেবে কাজ করলাম, ন্যাশনাল সিলেক্ট হিসেবে। আমি আসলে ওই বাধার সম্মুখীন হতে পারিনি। 2 বোর্ড প্রেসিডেন্টকে আমাদের লজিকগুলো দিয়ে আমরা সেটা এস্টাবলিশ করতে পেরেছি। আপনি দেখবেন যে টি20 ওয়ার্ল্ড কাপও একটা অনেক বড় ইস্যু ছিল, একটা ইস্যু ছিল, সেগুলো আপনি দেখবেন যে আমরা যেখানে ছিলাম আমরা সেখানে স্থির ছিলাম, বিকজ আমাদের লজিক সেখানে ছিল। এবং এই দুজন সিলেক্টর এবং আমরা মিলে যেই লজিকগুলো আমাদের নিজেদের মধ্যেই অনেক কথা কাটাকাটি অনেক কিছু হতো, যে লজিকের জায়গা সেখান থেকে আমরা এক জায়গায় আসতাম। বাট আমাদের আসলে আমার জায়গা থেকে আমি খুব বেশি ব্যাকফুটে যেতে হয়নি, আমার লজিকগুলো আমি স্ট্রংভাবে উপস্থাপন করতে পেরেছি। যেটা আমার প্রিভিয়াস হিস্ট্রিও বলে আমি সেখানে স্ট্রং ছিলাম, আমার লজিকগুলো আমি সেভাবে দাঁড় করি। কারণ আসলে এখানে একটা এক্সপিরিয়েন্সের বিষয় কি, লজিক আপনি দাঁড় করানোর কিছু আপনার পিছনে স্টাডি করতে হবে, সেই স্টাডিটা আমি মনে হয় করেই যেতাম, যার কারণে আমার লজিকগুলো আমি স্ট্রংলি করতে পারতাম। তো ওনাদের দুজনের সামনে কখনো 9-10 মাস না, এখানে প্রথমে কারেকশন করি। আমি ফেব্রুয়ারি 28 তারিখে আমার 1 বছর পূর্ণ হবে, কারণ আমি মার্চের 1 তারিখে জয়েন করেছি। সো 1 বছর পুরো পূর্ণ করে আমি ছাড়ছি, চ্যাম্পিয়ন্স ট্রফিটাও রয়েছে এর মধ্যে। সো 1 বছর পূর্ণ করার পরে আসলে লক্ষ্য তো ছিল, একটা লক্ষ্য থাকে যে আসলে আমি যখন আমার ফার্স্ট টেস্ট মিট করি অ্যাজ এ ন্যাশনাল সিলেক্টর, সেখানে আমি বলেছিলাম যে আমার লক্ষ্য ছোটোদের ট্রফি আনার ক্ষেত্রে আমার যেমন ভূমিকা ছিল, আমার লক্ষ্য যে বড়দের বৈশ্বিক একটা ট্রফি আনার আমার লক্ষ্য নিয়ে আমি সিলেকশনটা শুরু করতে চাই। সেই কাজটা আমি শুরু করেছিলাম, এখনও সেই লক্ষ্যেই ছিলাম। কিন্তু দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আপনি দেখবেন যে আমাদের দেশি কোচদের আলাদা একটা মূল্যায়ন করা শুরু হয়েছে, সেটা আমাকে ইন্সপায়ার করেছে কোচিংয়ে আসার ক্ষেত্রে। কারণ আলটিমেটলি আমি ন্যাশনাল সিলেক্টর হওয়ার পেছনেও যে লক্ষ্যটা ছিল, আমি 4 বছরের বেশি এখানে কন্টিনিউ করবো। মানে 2 বছর আমাকে এখন কন্ট্রাক্ট হয়েছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, হয়তো আমি 28শে ফেব্রুয়ারি যদি রিনিউ করে ক্রিকেট বোর্ড, সেটা 4 বছর করবে। 4 বছর পরে আমাকে মুভ অন করতে হবে ডিফারেন্ট জায়গায়, সেটা কোথায় সেটা তখন। বাট দেশের প্রেক্ষাপট চেঞ্জ এবং সব কিছুর অবস্থান থেকে দেখে আমার কাছে মনে হয়েছে এখনই যদি আমি মুভ করি, আমার সামনে বেশ ভালো কিছু সম্ভাবনা তৈরি হতে পারে, স্পেশালি কোচিং সেক্টরে। সেই জায়গা থেকেই মুভ অন করা। বাট লক্ষ্য অবশ্যই ছিল, হয়তো এখন সিলেক্টর হিসেবে সে লক্ষ্য পূরণ করতে না পারলেও কোচ হিসেবে সে লক্ষ্য পূরণের স্বপ্নটা থাকবে। আর যাদের সঙ্গে আমি সিলেকশনেও এখন অ্যাটাচ হয়েছি, নিশ্চিতভাবেই কোচিংয়ে থাকলেও তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট আমার থাকবে। আমি যাদেরকে বলতে আছি আপনারা নিশ্চয়ই জানেন, সেই প্লেয়াররাও এখন বাংলাদেশ টিমে রয়েছে, বাংলাদেশের আশেপাশে বিভিন্ন জায়গায় রয়েছে। তারাও চায় যে কোচিংয়ে না থাকলেও, সিলেকশনে না থাকলে আমি যেন কোচিংয়ে তাদের পাশে। পিসিবির সঙ্গে স্বাভাবিকভাবে আমি কিন্তু এটা বেশ 3 মাস যাবতীয় আলোচনা করছি। আমার রাজনৈতিক ফাহিম স্যার, ফাহিম সিনহা, সবার শেষে ফারুক ভাই আমাদের প্রেসিডেন্ট, ওনার সঙ্গে আমি কথা বলেছি। সবার সঙ্গে কথা বলে আমি সিদ্ধান্তটা নিয়েছি এবং আমার কোচিংয়ের ভিশনটা বা আমার কোচিংয়ের লক্ষ্যটা নিয়ে আমি আলোচনা করেছি। সেই লক্ষ্যটা ওনারা যদি মনে করে যে আমি ফুলফিল করার মতো অ্যাবিলিটি আমার আছে বা আমি ক্যাপাবল, যদি ক্রিকেট বোর্ড আমার ব্যাপারে চিন্তা করে, সে ব্যাপারে আমি পজিটিভ চিন্তা করতে পারি। আর যদি ক্রিকেট বোর্ড মনে করে যে না এই মুহূর্তে না, তাহলে আমাকে হয়তো ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে। সেই চিন্তাটাও আমি কিছুটা যে করিনি তা না, আমি সেটা চিন্তাভাবনা করেই তারপর ডিসিশনটা নিতে একদমই না। কারণ পরিচালক হয়তো আলটিমেটলি সিলেকশনে থেকে তো একই রকম কাজ হচ্ছিল, আমি দূর থেকে কাজ করছিলাম, প্লেয়ারদের সাথে ডিরেক্ট কাজ করার সুযোগ ছিল না। ডিরেক্টর হলে তো আরও দূরে সরে যাবে, তো আমি তো চাই আরও কাছে যেতে হবে। সেই কাছে যাওয়ার চিন্তা থেকে আমি উপরে এসি রুমে বসে না থেকে মাঠে যেয়ে কাজ করতে চাই। এখন যদি ডিরেক্টর হয়, সেই এসি রুমের ডিস্টেন্সটা আর একটু বেড়ে যাবে, মানে সিলেক্টরের যে রুমটা সেটা ছেড়ে আরেকটা ডিরেক্টর রুমে চলে যাবে। এটার চিন্তা একদমই করি না, কারণ আমার কাছে মনে হয় আমার
খুব সাকসেসফুল বা খুব ভালো বা খুব জ্ঞানী সেটা বলবো না, বাট আমার মধ্যে যতটুকু জ্ঞান আছে সেটা থেকে আমি অনেক ক্রিকেট কোচিংয়ে গেলে আমার কাছে মনে হয় বেশি ডেলিভার করতে পারবো। সেই চিন্তা থেকে আমার চিন্তা ভাবনা হয়তো সিলেকশনে আলহামদুলিল্লাহ সাকসেসফুল করেছি এতদিন, বাট তার সঙ্গে কোচিংয়ের যে কিছু কাজ করার সুযোগ ছিল সেটা মাঠে যে কোথাও, বাট অন্য এর উপরে আর এই মুহূর্তে চিন্তা করছি। হিট করার জন্য তো আগে টাচ করতে হবে, তারপরে হিট করবে। তারা এরকম আলোচনা ছিল কিনা সেটাই তো জানি। আমি ওইভাবে চিন্তা করিনি আসলে। আমি আমার জায়গায় কতটুকু অনেস্ট, আমি আমার জায়গায় কতটুকু কীভাবে চিন্তা করি সেটার উপর ডিপেন্ড করবে আমার মানসিকতা। আমি আসলে এখানে সিনিয়র প্লেয়ার, জুনিয়র প্লেয়ার বা কে কীভাবে চিন্তা করছি সেটা নিয়ে চিন্তা করি না। সেটা চিন্তা করলে আমি আজকে 9 বছর সিলেক্টর হিসেবে কাজ করতে পারতাম না, আমার নামে অনেক বিতর্ক আসতো। আপনি 8 বছরে আপনি এজ গ্রুপ সিলেকশনে আমার নামে বিতর্কর জায়গাটুকু খুঁজে দেখলে আমার মনে হয় না কিছু পাবেন। তারপরে তো কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকে, এটা অনেকেই বলতেই পারে তার যার জায়গা থেকে, বাট ওভারঅল যদি আপনি দেখেন আমার মনে হয় যে সেই ধরনের কোনো ঘটনা আপনি পাবেন না। ন্যাশনাল সিলেক্টর হিসেবে 1 বছরে মনে হয় না সেই ধরনের কিছু হয়েছে। সো আমার মনে হয় না কে কীভাবে চিন্তা করে সেটা হচ্ছে বড় কথা, আমি কতটুকু কীভাবে চিন্তা করছি এবং আমি যদি রাইট হই সেই জায়গায় আমাকে মনে হয় কেউ পিছনে ফেলতে পারে। সো গত 3 মাসের দ্বিতীয় বা এইসব বিষয় নিয়ে আমি খুব বেশি চিন্তা করছি, আমার কাছে যেটা রাইট মনে হয় সেটাই।